Hey, hello everyone, welcome to Study IQ. Study IQ এর কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। বেসিক্যালি আজকে আমরা করছি 2021 এর একদম লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা পার্ট which is ডিসেম্বর 2021 এর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করব ইন দ্য পার্সপেক্টিভ অ্যান্ড অ্যাসপেক্ট অফ ডব্লিউবি। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামিনেশন সেটা পিএসসি হতে পারে এবং আমরা জানি পিএসসিতে যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স সূচক প্রশ্নগুলো আসে সেগুলো যে শুধু বাংলার রিলেটেড হয় এরকম নয়, কিছু কিছু প্রশ্ন যেটা বাংলার ওরিয়েন্টেশনে যেটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার থেকেও প্রশ্ন করা হয়। আমাদের উদ্দেশ্য যে এই ক্লাসটার মাধ্যমে যেন তোমাদের প্রত্যেকভাবে মানে তোমরা যেন পুরোটা কভার করতে পারো এবং তোমাদের মনে যেন প্রত্যেকটা কোয়েশ্চেন বা আনসার অ্যানালিটিক্যালি এত বেশি স্ট্রং হয়ে থাকে যে কারণে তোমরা তার উত্তর খুব সহজে দিতে পারো। সো ডেফিনেটলি আমরা এই ক্লাসটা আমরা জানি এমসিকিউ এর উপায়ে করব এবং the content of the class will be provided in Bengali and English. এবং এর মধ্যে একটা কথা তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে if you are a person who is from a non-Bengali background, but still if you want to give your paper in WBCS or any other examination, then this class is going to help you because you definitely, if you are able to understand Bengali, তো তোমার জন্য তো এটা খুব সহজে কেক ওয়াক হয়ে যাবে। And before that, I will definitely tell you to subscribe on our YouTube channel if you have not done it yet. And other than that, you can also follow us any of the social media platform, which is Facebook, Instagram, our Telegram channel. Why Telegram channel? From the Telegram channel, you can do one thing. You just will get all the upcoming notifications of all the video classes, which is very much important for your future efforts. And eventually, you can also follow us on the Twitter at @StudyIQ. That is our handle. So, without doing much delay, we will start our class today. What we will do? আমরা তো ক্লাসের প্রথমে প্রশ্নটা পড়বো এবং প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা এমসিকিউ গুলোকে অ্যানালাইজ করে বুঝবো। এমন না যে জাস্ট আমরা কোয়েশ্চেন পড়লাম আনসার পড়লাম, নো, নট লাইক দ্যাট। উই উইল গো থ্রু এভরি ডিটেলিংস ইন ওয়ে। তো কিভাবে? প্রথম প্রশ্ন দেখবো 20শে ডিসেম্বর কি পালন করা হয়। তো প্রথম কথা হচ্ছে দ্য 20th ডিসেম্বর ইজ অবজার্ভড অ্যাজ হুইচ অফ দ্য ডে। প্রথমে হচ্ছে মাইনরিটিস রাইট ডে, ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডে, নাকি ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে, নান অফ দ্য অ্যাবাভ। যদি আমরা বাংলায় বলি তাহলে সংখ্যালঘু অধিকার দিবস, আন্তর্জাতিক অভিবাসী দিবস, আন্তর্জাতিক মানব সংহতি দিবস, নাকি ওপরে কোনোটিই নয়। তো ওপর থেকে পড়ি। প্রথমে তো আমরা মাইনরিটিস রাইট ডে সম্পর্কে দেখা দরকার আমাদের, রাইট? ইফ উই টক অ্যাবাউট দ্য মাইনরিটি রাইট ডেজ, এবছর মানে 2021 সালে দিস মাইনরিটি রাইট ডেজ হ্যাজ বিন সেলিব্রেটেড অন 18th of December. কবে? 18th of December. হোয়াট উই আর টকিং অ্যাবাউট মাইনরিটি রাইটস ডে। প্রত্যেকটা নোটস তোমরা খেয়াল রাখবে এবং তোমাদেরকে এবার আমি বলবো যে মাইনরিটি রাইটস ডে ডিটেলিংস সম্পর্কে। প্রথম কথা কি, যে 18 ডিসেম্বর দ্যাট ওয়াজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য মাইনরিটি রাইটস ডে ব্যাক ইন 1992। ঠিক 1992 থেকে এই মাইনরিটি রাইটস ডে কারা পালন করে আসছে? থ্রু দ্য ইউনাইটেড নেশন। অ্যাজ ইউ নো, ম্যাক্সিমাম অফ দিস যেগুলো ইন্টারন্যাশনাল ডে হয় না, যেগুলো আন্তর্জাতিক দিবস বলে পরিচিত, তার স্পেশালিটি এটা যে তাকে কারা সেই টাইটেলটা দেওয়ার অধিকার কারা দেয়, দ্যাট ইজ ইউনাইটেড নেশন বা রাষ্ট্রসংঘ, রাইট? তো তারা এটা দিয়েছে এবং কেন দিয়েছে? বিকজ ইউএন বা ইউনাইটেড নেশন, দে হ্যাড অ্যাডাপ্টেড আ স্টেটমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল রাইটস বিলঙ্গিং টু রিলিজিয়াস অর লিঙ্গুইস্টিক ন্যাশনাল অর এথনিক মাইনরিটিস। অর্থাৎ এই যে মাইনরিটিস, তোমরা যদি মাইনরিটিসের রাইটসের কথা বলো তো হু আর মাইনরিটিকে কি কি সেকশনে ডিভাইড করা যেতে পারে? প্রথম কথা তুমি বলতে পারো দ্য ফার্স্ট ইজ লিঙ্গুইস্টিক হতে পারে, রিলিজিয়াস ওয়েতে হতে পারে, অথবা তাদের এথনিসিটি মানে তাদের যে ঐতিহ্য বা তাদের যে বসবাস, তাদের যে কালচার, সেই সম্পূর্ণটাকে যদি একত্রিত করা হয় সেই অনুযায়ী তোমাকে এটা তুমি বলতেই পারো যে তারা প্রত্যেকের মাইনরিটি যাদের সংখ্যা কম, সংখ্যালঘু সম্প্রদায়, তাদের রাইটসকে যাতে তারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের রাইটসকে বা তাদের অধিকারকে কন্টিনিউশনে রাখতে পারে, সেই রাইটস সম্পর্কে যে দিনটাকে পালন করা হয় দ্যাট ইজ কল মাইনরিটি রাইটস ডে। আর এর জন্য কে রেসপন্সিবল?
ইন কেস অফ ইন্ডিয়া, যখন আমরা ইন্ডিয়ার কথা বলি বা পশ্চিমবঙ্গে থেকে যদি কেউ নিজের মাইনরিটি রাইটসের প্রতি কমিশনিং করতে চায়, সেই ক্ষেত্রে কার কাছে রেসপন্সিবিলিটি দেবে? দ্য ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস, হুইচ ইজ কল্ড দ্য NCM, দ্য ন্যাশনাল কমিশন অফ মাইনরিটিস, টু ক্যারি আউট অল দ্য ইভেন্টস অন দিস ডে। এবং এছাড়াও কি দিস ওয়াজ বিন দিস মাইনরিটিস কমিশন, যেটা বললাম যে মাইনরিটিস কমিশন, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস বা মাইনরিটিস কমিশন, এটা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? দ্যাট হিজ বিন কামস আন্ডার দ্য অ্যাক্ট অফ 1992। কার কথা বলছি? ইন্ডিয়ার কথা বলছি কিন্তু, ঠিক ইন্ডিয়ার কথা বলছি, 1992। এবং এখানটা একটা ইম্পর্টেন্ট জিনিস, NCM দ্যাট ওয়াজ এস্টাবলিশড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট আন্ডার দ্য ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস অ্যাক্ট। এবং নেক্সট যেটা রয়েছে সেটা ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডে। এবং মাইগ্রেন্ট ডে মানে কি? অভিবাসী দিবস, তাই তো? মাইগ্রেন্ট ডে মানে অভিবাসী দিবস বা অধিবাসী দিবস। কারা? যারা কিনা বাইরে থেকে আছে, যাকে বলা হয় উদ্বাস্তু, রাইট? সেই উদ্বাস্তু কাদেরকে? উদ্বাস্তু বলাটা খুব ভুল হবে, কারণ রিফিউজি ইজ বিন কল্ড উদ্বাস্তু। অভিবাসী কি? যারা এক জায়গা থেকে অন্য জায়গাতে মাইগ্রেটেড হয়েছে, বা যারা এক জায়গা থেকে অন্য জায়গা থেকে তারা বসতি স্থাপন করেছে, মানে হোয়াট ইজ নট দেয়ার পার্মানেন্ট বা তাদের ইনহেরিটেন্স প্লেস যেটা নয়। ক্লিয়ার? তো এটাও কবে পালন করা হয়? দ্যাট ইজ অলসো 18th ডিসেম্বর। কোয়েশ্চেন আমাদের 20 ডিসেম্বর, তো এটাও হবে না, যেমন এটা হবে না তেমন এটাও হবে না। কেন? এবার আন্তর্জাতিক যে মাইগ্রেন্ট ডের কথা বলছি সেটা সম্পর্কে যদি জানি, এটাও তার মানে কারা? ডেফিনেটলি আমি যে মুহূর্তে বলেছি ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডে, তোমাদের মাথাতে এসে গেছে, যেহেতু ইট ইজ বিন কল্ড দ্য ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডে, ডেফিনেটলি ইট হ্যাজ বিন confirmed by the United Nations through the UN related agency, International Organization of Migrant, তারা এই দিনটাকে স্পেশালাইজ করেছেন। এবং বেসিক্যালি 272 মিলিয়ন মাইগ্রেন্টের জন্য এই দিনটাকে স্পেশালাইজ করা হয়েছে, যেখানটায় 41 মিলিয়ন মানুষ আছে যারা internally displaced person and they have challenges they have faced is the theme of International Migrant Day. আর এই বছর International Migrant Day থিম কি? Harnessing the potential of human mobility. What? Harnessing the potential of human mobility. Okay, বোঝা গেছে? harnessing the potential of human mobility, that is the theme for this year 2021 International Migrants Day. See, only আমরা কয়েকটা চিলড্রেন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, এই সমস্ত আমরা জানি, রাইট? উই ডোন্ট নো মাচ অ্যাবাউট ইট, সো উই নিড টু নো দ্য ডিটেলস অ্যাবাউট অল দ্য ডেজ, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার নট অনলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাসপেক্ট। তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি পরীক্ষা দেওয়ার সাথে সাথে কিছু কিছু জিনিস তো তোমাকে আগে জেনে থাকতে হবে। অ্যান্ড ইউ নো, বেঙ্গল ইজ অলওয়েজ অ্যাচিভার্স, সবসময় আগিয়ে থাকে, তো ইউ হ্যাভ টু নো, রাইট? দিস ইজ দ্য পয়েন্ট। সো লাস্ট হচ্ছে কি? ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে, এবং এটা আমরা বুঝতেই পারছি দ্যাট ইজ অ্যাকচুয়ালি বি বেসড অন 20th ডিসেম্বর। প্রত্যেক বছর 20th ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে কে অবজার্ভ করা হয়। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স? This is for the unity in diversity. This function is been celebrated to celebrate the unity in diversity. Bengal এর ক্ষেত্রে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কেন? বিকজ ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ ওয়ান অফ দ্য ফর্ম অফ দ্য স্টেট বেঙ্গল। দেখো, তুমি ভারতবর্ষের যে কোনো স্টেটে গেলেও তুমি সেখানে একরকমের জাতি পাবে। বেঙ্গলে বাঙালি যেমন থাকেন, সব থেকে বেশি সংখ্যক যদি মিক্সচার মানে কালচারাল মিক্স যদি দেখা যায়, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়। অ্যান্ড দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে। এবং ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে এর ক্ষেত্রেও ঠিক এই জিনিসটাই কাজ করে, যে দ্য কালচারাল অ্যাসপেক্টে বিভিন্ন কমিউনিটিজ এর মধ্যে যে মিক্সিং, দ্যাট ইজ দ্য পয়েন্ট। অ্যান্ড ইট ইজ অলসো বিন ডিক্লারেশন বাই দ্য ইউনাইটেড নেশন মিলেনিয়াম ডিক্লারেশন। ঠিক আছে? And mostly the important thing I need to tell you, the International Human Solidarity Day it is first তো একটা বললাম যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বিভিন্নতার মধ্যেও একতা, তাই না? বা একতা। A day to remind government to respect their commitments to international agreement. এবং এই দিনের মাধ্যমে প্রত্যেকটা স্টেটের গভর্নমেন্টকে মনে করিয়ে দেওয়া হয় যে তাদের যে কমিটমেন্ট, তারা নিজেদের
ইনহ্যাবিটেন্টস এর জন্য বা তাদের যে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট গুলো তারা করেছে তার প্রতি তার যে রেসপন্সিবিলিটি, তার যে কমিটমেন্ট, সেটাকে মনে করানোর একটা দায়িত্ব এই দিনের মধ্যে দিয়ে অবজার্ভ করা হয়। তার সাথে আ ডে টু রেইজ পাবলিক অ্যাওয়ারনেস অফ দ্য ইম্পর্টেন্স অফ সলিডারিটি, এবং এটার মধ্যে একটা দিন যে দিনটাতে পাবলিক অ্যাওয়ারনেস এর উপর ধ্যান দেওয়া হয়, এবং তার সাথে আ ডে টু এনকারেজ ডিবেট অন দ্য ওয়ে টু প্রমোট সলিডারিটি ফর দ্য অ্যাচিভমেন্ট of the Sustainable Development Goal, including poverty eradication. That is also important, and a day to action of encouraging new initiative for poverty eradications. ঠিক আছে, so many things are being actually applied on this day. প্রথমত তো যদি আমরা শুধু ওপর ভাবি যে ইন্টারন্যাশনাল সলিডারিটি ডে ইজ ইম্পর্টেন্ট বিকজ ইটস অল অ্যাবাউট দ্য ইউনিটি এন্ড ডাইভার্সিটি, বাট এটাকে ছেড়ে দিলে পরেও বিভিন্ন গভর্নমেন্টের তাদের এগ্রিমেন্টের প্রতি কমিটমেন্ট, সেটার জন্য এই দিনটাকে পালন করা হয়। এবং এছাড়াও নতুন নতুন ইনিশিয়েটিভস টু ইরাডিকেট দ্য পভার্টি, বিভিন্ন সরকারের ক্ষেত্রে সেই জিনিসটাকে দূর করার জন্য সেটাকে করা হয়। এবং এটা ছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট কি, এই যে সলিডারিটির কথা বলা হচ্ছে তার মাধ্যমে অ্যাওয়ারনেস বা প্রমোশন করানো হয় যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, তার মাধ্যমে। ঠিক আছে, ডিটেলসে তোমরা বুঝে গেছো। এবার নেক্সট কোয়েশ্চেনে যাবো, রাজ্যের কোন রাজ্যে সহায় প্রকল্প চালু করা হয়েছে? সহায় বলে যে স্কিমটা সেটা কোন রাজ্যে চালু করা হয়েছে? পশ্চিমবঙ্গ, বিহার, আসাম না ঝাড়খণ্ড? তো বেসিক্যালি পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ হচ্ছে নয় ডেফিনেটলি। তো প্রথমে তো আমরা জানি যে সহায় স্কিমটা কি, সহায় স্কিমের মানে কি। সহায়ের যদি ফুল ফর্ম দেখি, দিস ইজ কল্ড স্পোর্টস অ্যাকশন টুয়ার্ডস harnessing aspiration of youth. ঠিক, but sports action towards harnessing aspiration of youth, that is been called সাহায়। সাহায় স্কিমের কাজ কি? সাহায় স্কিমের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি যেটা 19 অফ দ্য, যেটা হচ্ছে এখানকার বেসিক্যালি যদি আমরা যে স্টেট থেকে এই সহায়কে চালু করা হচ্ছে সেখানটায় যে 24টা ডিস্ট্রিক্ট আছে সেই স্টেটের, তাহলে আমরা 24টা ডিস্ট্রিক্ট অলরেডি বলেছি, ওয়েস্ট বেঙ্গল ডেফিনেটলি ইজ নট গোয়িং টু বি দ্যাট, রাইট? তো বিহার নো। সো যে দেশটার মানে যে স্টেটের কথাই বলা হচ্ছে কিনা সেই স্টেটের মধ্যে বেসিক্যালি সেখানে 19টা ডিস্ট্রিক্ট আর 24টা ডিস্ট্রিক্ট আছে, যার মধ্যে 19টা ডিস্ট্রিক্ট মারাত্মকভাবে লেফট উইং এক্সট্রিমিস্ট তারা অধ্যুষিত, মানে সব থেকে বেশি নকশালপন্থী তাদের এই এরিয়াটুকুনিতে দেখা যায়। নাও ওয়াই দে হ্যাভ মেড ইট, কারণ যেখানে নক্সালাইটস বেশি বা নকশালপন্থীদের এখনো বা মাওয়িস্ট যে সমস্ত কার্যকলাপগুলো চলে, সেখানকার ছেলে মেয়েরা বা যুবক সম্প্রদায় খুব তাড়াতাড়ি তাদের দ্বারা প্রভাবিত হয়ে যায়, তাই না? রক্ত গরম থাকলে স্বাভাবিক কি হয় যে তারা যেখানটায় এই জিনিসগুলো বেশি দেখতে পায় সেই দিকে তারা ছুটে চলে। ঠিক সেই রকম এখানটাতে যে ডিস্ট্রিক্টের আমরা কথা বলছি বা যে ডিস্ট্রিক্ট কথা বলা হচ্ছে, সেখানকার যে 14 থেকে 19 বছরের যে বাচ্চারা বা ছেলে মেয়েরা, তারা কি করে, তাদের একটা চান্স আছে যে তারা তাড়াতাড়ি খুব ডিপ্রাইভড হয়ে যায়, একটা জায়গা থেকে কোনো জায়গায় ডেভিয়েটেড হয়ে যায়। তো সেই জায়গাটা থেকে বাঁচার জন্য এই সহায় বা এই স্কিম করা হয়েছে। সহায় মানে বুঝতেই পারছি, সহায় যোজনা, যার মাধ্যমে সহায়তা করার কথা বলছে কাদের না, তো 14 থেকে 19 বছর গ্রুপের ছেলে মেয়েরা যারা ওয়ার্ড লেভেল থেকে নিজেদের নাম রেজিস্টার করতে পারবে, এবং সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা নিজেদের বিভিন্ন রকম তাদের যে এক্সট্রা ক্যারিকুলার হুইচ ইজ ইন স্পোর্টস, আমি যেমন বলেছি স্পোর্টস অ্যাকশন, তো দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড সাহায়। তো এক্সট্রা ক্যারিকুলার ইন দ্য স্পোর্টস দ্যাট ইজ বিন অবজার্ভড হিয়ার। এবার এখানটায় লাস্ট প্রশ্ন থেকে গেল কোন রাজ্যের ক্ষেত্রে, দ্যাট ইজ রাইট। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন, ঝাড়খণ্ড। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোন সামাজিক প্ল্যাটফর্মটি ভারতের 500টি গ্রামের জন্য ডিজিটাল পেমেন্ট উৎসব ঘোষণা করেছে? Which of the social platform has announced the digital payment utsav for 500 villages in India? মেটা, টুইটার, হোয়াটসঅ্যাপ না ইনস্টাগ্রাম? তো বেসিক্যালি মেটা, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মধ্যে কোনটা সামাজিক প্ল্যাটফর্ম ভারতের 500টি গ্রামের জন্য ডিজিটাল পেমেন্ট উৎসব ঘোষণা করেছে? তো ডিজিটাল পেমেন্ট উৎসব মানে কি? ডিজিটাল পেমেন্ট উৎসব একটা পাইলট প্রোগ্রাম, যে এর মধ্যে কোনো একটা সোশ্যাল মিডিয়া দ্বারা তৈরি করা
যার মাধ্যমে সে কি করবে, না তো এম্পাওয়ার করবে ইন্ডিভিজুয়ালস এবং বিজনেস অপরচুনিটিসদেরকে, যারা নতুন নতুন প্রজেক্ট তারা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যাতে করতে পারে তাদের প্রজেক্টের মাধ্যমে, সেইটার কারণে। সো দ্য বেসিক্যালি দ্য হোয়াট ইজ দ্য এইম ফর দ্য হোয়াট ইজ দ্য এইম ফর দিস ডিজিটাল পেমেন্ট উৎসব? বেসিক্যালি এই উৎসবটার যে নাম, দ্যাট ইজ বিন কানেক্টেড উইথ পেমেন্ট অন হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এর মধ্যে হোয়াটসঅ্যাপই চালু করেছে, যেমন আমাদের জানি পেটিএম বা ফোন পে বা বিভিন্ন রকম যে কি আছে এটাকে বলে, যেগুলো ইউপিআই বা এনপিসিআই এর মাধ্যম ওপরে, বা এনপিসিআই এর যে ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর ট্রানজাকশন, তার ওপরে যে নতুন একটা অ্যাড অন করেছে সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ করেছে, এবং সে পেমেন্ট অন হোয়াটসঅ্যাপ চালু করছে। অ্যান্ড হোয়াট ইজ গোয়িং টু এম্পাওয়ার ভিলেজার্স উইথ অ্যাক্সেস টু ডিজিটাল পেমেন্ট। ঠিক আছে, দেখো অনেকের কাছে গ্রামের ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার। এখনো গ্রামের লোক তো ছাড়ো, অনেক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তুমি যদি দেখো তোমার আশপাশে শহরের জায়গা থেকে খুব একটা লোক কিন্তু এখনো পেটিএম, ফোন পে এই সমস্ত গুলো তো সরগরম নয়। কিন্তু হোয়াটসঅ্যাপ নেই বা স্মার্টফোন আছে কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করে না, এরকম লোকের সংখ্যা কিন্তু 0.01% হয়তো পাওয়া যাবে। এবার একদম এক্সেপশনাল আর নট অ্যান এক্সাম্পল, তো তাদেরকে বাদ দিয়ে যদি আমরা দেখি তাহলে পরে কম সংখ্যক কিন্তু লোক নেই যে যারা হোয়াটসঅ্যাপ সম্পর্কে জানে না। আর এই পেমেন্ট সিস্টেমটা কি করবে, ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করাতে হেল্প করবে, এবং এর ফলে কি হবে, বেসিক্যালি যারা ভিলেজার্স 500 ভিলেজেস রয়েছে, যেটা এখানে ডাইরেক্টলি কাজ হবে। এবার প্রশ্ন এটাই, এই 500 ভিলেজের মধ্যে কোন স্টেট রয়েছে? ঠিক আছে, তো বেসিক্যালি এই মুহূর্তে যে স্টেটের কথা বলবো সেটা হচ্ছে কর্ণাটকা। কর্ণাটকা ইজ দ্য স্টেট যেখানটায় গিয়ে এটা করা হচ্ছে, অ্যান্ড দিস হ্যাজ বিন সেলিব্রেটেড। আর তার সাথে কর্ণাটকার সঙ্গে আরেকটাও স্টেট রয়েছে, সেটা হচ্ছে মহারাষ্ট্র। ঠিক আছে, বিকজ দিস বোথ আর ভেরি ফিনান্সিয়ালি স্টেবল স্টেট অ্যাজ ওয়েল। ঠিক না, এবং এখানটাতে যে ডিজিটাল পেমেন্ট উৎসব হয়েছিল সেটা অক্টোবর 15 হয়েছিল, এবং তারপর থেকে দিস ইজ আর গোয়িং টু টেল দ্যাট উইথ দ্যাট পার্টিকুলার প্রমোশন বলতে পারো, বা উইথ দ্যাট পার্টিকুলার প্ল্যাটফর্ম বলতে পারো, এর মাধ্যমে কি করা হবে, যে মানুষজনকে, সাধারণ মানুষকে হোয়াটসঅ্যাপের থ্রুতে ইউপিআই পেমেন্ট বা ইউপিআই অ্যাকাউন্ট সেট আপের কথা বলা হচ্ছে, এবং তার সাথে দ্যাট ইজ বিন টোল্ড দ্যাট দিস ইজ গোয়িং টু দ্য বেস্ট প্র্যাকটিস টু বি সেফ while using the digital payment online। এবং ওই যে বললাম যে পেটিএম ব্যবহার করতে গেলে মা বাবারা এখনো বলে, ভাই না বাবা, এটা তো ব্যাংক নয়, যদি টাকাটা চলে যায় তখন আমি কি করবো? তো সেইটার থেকে বাঁচার জন্য এরা সেই জায়গাটা মানুষের মধ্যে থেকে হাঁটানোর জন্য তারা এই কথা বলছে যে বেসিক্যালি তুমি যে পেমেন্ট, অনলাইন পেমেন্ট করছো বা ডিজিটাল পেমেন্ট করছো, দ্যাট ক্যান বি অলসো সেফ, দেয়ার ইজ নাথিং টু ওয়ারিড অ্যাবাউট, রাইট? নেক্সট কোয়েশ্চেনে যাব, সম্প্রতি কোন প্রতিবেশী দেশ প্রধানমন্ত্রী মোদীকে তার সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে সম্মানিত করেছে? দেখো বেসিক্যালি এখানটায় হচ্ছে বেসামরিক মানে কি সিভিল, যে হচ্ছে সিভিলিয়ান অ্যাওয়ার্ড তার কথা বলা হচ্ছে। তো অ্যাকচুয়ালি রিসেন্টলি হুইচ নেইবার কান্ট্রি হ্যাজ অনার্ড পিএম মোদি উইথ ইটস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড? কোনটা? আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান নাকি বাংলাদেশ? সো বেসিক্যালি দ্য রাইট অপশন ইজ অপশন সি, ভুটান। এবং ভুটানের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডের নাম কি? ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? অ্যাজ ইউ নো, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে লাগোয়া যে প্রতিবেশী রাজ্যগুলো, তার মধ্যে বা রাষ্ট্রগুলো, রাজ্য বলা খুব ভুল, রাষ্ট্রের কথা বলছি, বাংলাদেশ বাদ দিয়ে ইম্পর্টেন্ট ওয়ান যার সাথে পশ্চিমবঙ্গ শেয়ার করে নেপালকে বাদ দিলে, দ্যাট ইজ ভুটান। তো ভুটান ইজ ইম্পর্টেন্ট ইন দ্য অ্যাসপেক্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স রিলেশন অলসো। তো এখানটায় যেটা নাম হচ্ছে না দাগ পেলগি খোরলো। So this Nadak Pelgi Khorlo is the highest civilian award from Bhutan that has been given to PM Modi. Now the point is then why he has given this important, because at the time of pandemic Indiaর তরফ থেকে ভুটানের জন্য যে পরিমাণ হেল্প করা হয়েছে, সেটা ভ্যাকসিন, মেডিসিন বা অন্যান্য এমার্জেন্সি সার্ভিসের জন্য, সেই কারণে ভুটান ইজ সো মাচ, দে আর মানে যেটা ভুটানের যে পিএমও বা প্রাইম মিনিস্টার অফিস, সেই অনুযায়ী তারা
বলেছে যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাকচুয়ালি shown an unconditional friendship over this year, and for that reason he has been given this. আর কে দিয়েছে? The prime minister, the Bhutan's prime minister Lote Shering. What is the name of the prime minister? Lote Shering. Lote Shering is the person who has given this highest national civilian award to PM Modi. Other than that, যদি আমরা বলি অন্যান্য কি কি আছে, এর আগে সৌদি আরবিয়া, আফগানিস্তান, প্যালেস্টাইন, UAE, which is United Arab Emirates, Russia, and with that Maldives, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এই সমস্ত জায়গা থেকে PM মোদি অলরেডি প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে চলেছেন। নেক্সট কোয়েশ্চেন যাব, ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যে কোন উৎসবগুলি প্রবেশ করেছে? দিওয়ালি, দুর্গাপূজা এবং রথযাত্রা নাকি গণেশ উৎসব ফ্রম ইন্ডিয়া? বেসিক্যালি ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, বিফোর টেলিং দ্যাট detailings to you, I'm pretty sure you already have answered it, but what I really want to know যে what is about this intangible cultural heritage? 2021 এটা কনফার্ম করা হয়েছে। বেসিক্যালি with the inclusion of Durga Puja, the number of elements, the list of intangible heritage from India has been increased to 14. 14 খানা দুর্গা পুজোকে অ্যাড করে এটি হচ্ছে 14 নাম্বার ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ এর আন্ডারে পড়ে। বেসিক্যালি যদি দুর্গাপূজার কথা বলে, দেয়ার আর 36,000 লাইক মোর ওভার 37,000 বলতে পারি কমিউনিটি দুর্গাপূজা বেঙ্গলে অর্গানাইজ করা হয়। হোয়াট ইজ বিং কল্ড দ্য সার্বজনীন শারদীয় উৎসব, রাইট? আমরা প্রত্যেকে সেটা জানি, এবং সেই ক্ষেত্রে এর মধ্যে প্রায় 2,500 পুজো কোথায় হয়? কলকাতার মধ্যে হয়, এবং তাছাড়া কলকাতা বাদ দিয়ে বাকি মফস্বল এরিয়াগুলোতেও এই পুজো হয়। এবং এখানটায় ইন দ্য রিসেন্ট ইয়ার সেভারাল অর্গানাইজেশন হ্যাজ আর্জড ইউনেস্কোস রিকগনাইজেশন অফ দ্য ফেস্টিভ্যাল, অ্যান্ড ফাইনালি দ্যাট হ্যাপেন্ড। এবং দুর্গাপুজো সম্পর্কে বাঙালিকে কি বলবে, মানে ওটা মায়ের কাছে মাসির গল্প করো না ভাই, আমরা অলরেডি জানি। সো আই এম নট গোয়িং টু ব্লাবিং অন দিস পার্টিকুলার টপিক, ইউ অলরেডি নো। So the details I told you why it is being called the intangible heritage, cultural heritage, কারণ intangible cultural heritage তাদেরকেই দেওয়া হয় যেটা বেসিক্যালি কোনো একটা সিটি, কোনো একটা সংগঠন, কোনো একটা কমিউনিটিকে এত স্ট্রংলি দর্শায়, তাদের যে রেকগনিশন সেটাকে এত স্ট্রংলি দর্শায়, সেই কারণে ইউনেস্কো এই ধরনের বলে। বেসিক্যালি যদি আমরা দুর্গাপুজোর স্টোরি দেখি, দুর্গাপুজোর হিস্ট্রি দেখি, ইট ইজ অ্যাকচুয়ালি 300-এর ওপরে, মানে কিছু কোথাও কোথাও দুর্গাপুজো যদি দেখো সেখানে তুমি দেখবা 500 বছর 600 বছর পুরনো কোনো বুড়িমার পুজো হয়, কোথাও এরকম মানে পুরনো দুর্গাপুজো হয়, এরকম অনেক পুরনো পুজো হয়। তো আমরা বুঝতে পারছি এটা কতটা পুরনো। তো 331 তো অফিসিয়াল বয়স যদি দুর্গাপুজো হয়, এবং তখন থেকে কন্টিনিউয়াস চলে আসছে। দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য, রাইট? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আন্তর্জাতিক চা দিবস কোথায় পালন করা হচ্ছে? বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত নাকি ওপরে সমস্ত? ইন্টারন্যাশনাল টি ডে ইজ বিন অবজার্ভড ইন বাংলাদেশ, শ্রীলঙ্কা নাকি ইন্ডিয়াতে? So basically the right option D, all of the above. Why it has been called? Because দেখো চায়ের হিস্ট্রিটা চায়না থেকে শুরু হলো, ভারতবাসী কাছে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি দার্জিলিং লাকিলি ভারতে অবস্থিত, এবং তার থেকেও বেশি লাকিলি দিস ইজ সিচুয়েটেড ইন পশ্চিমবঙ্গ। বেসিক্যালি ইন্টারন্যাশনাল চায় যেটা দিন বা ইন্টারন্যাশনাল টি ডে যেটাকে বলা হয়, দ্য ফার্স্ট ITD ওয়াজ হেল্ড ইন নিউ দিল্লি ইন ইন্ডিয়া ইন 2005। 2005 সালে দিল্লিতে এটা প্রথম করা হয়। 2015-তে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা প্রপোজ করে যে ইউএন ফুড এবং এগ্রিকালচার অর্গানাইজেশনকে টু এক্সপ্যান্ড দিস ইন্টারন্যাশনাল টি ডে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এবং তারপরে দ্য রিজন অফ দ্য ইউনাইটেড নেশন সেলিব্রেটিং May 21 অ্যাজ ইন্টারন্যাশনাল টি ডে ইজ দ্য সিজন অফ টি প্রোডাকশন, যেটা কিনা মে মাস থেকে শুরু করে ম্যাক্সিমাম যে টি প্রডিউসিং কান্ট্রি, তাতে 21শে মে অবধি চা প্রডিউশন বেশিরভাগ কান্ট্রিগুলোতে হয়। সো ইন্টারন্যাশনাল যেটা ইউএন ডে তাদের অনুযায়ী এটা হচ্ছে 21 তারিখে, মে মাসের 21 তারিখে পালন করা হয়, যেখানে ডিসেম্বর 15 ইজ দ্য ডে যেখানটায় ইন্টারন্যাশনাল চায় দিবস বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালাউই, মালয়েশিয়া, উগান্ডা, ইন্ডিয়া অ্যান্ড তানজানিয়াতে মানে পালন করা হয়। কেন করা হয়? কারণ এই সমস্ত দেশগুলোতে আমি বুঝতে পারছি ইউনাইটেড নেশনের আন্ডারে যেগুলো চা প্রডিউসিং কান্ট্রি, সেইগুলোর যে ভৌগোলিক অবস্থান সেইগুলো অনুযায়ী মে মাস ইজ দ্য
বেস্ট টাইম টু হ্যাভ কাল্টিভেশন অফ টি, এখানটায় ইন্টারন্যাশনাল টি ডে ইজ বিন অবজার্ভ অফ দিস কান্ট্রিজ অফ এশিয়াস। কারণ এই সময় তার যে অ্যাকচুয়াল যে প্রকৃতি হওয়া উচিত বা যে কাল্টিভেশনের যে অবস্থা হওয়া উচিত সেটা এখানটা হয়েছে, রাইট? দিস ইজ দ্য রিজন। সো নেক্সট কোয়েশ্চেনে যাবো যে মার্কিন ভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড প্যাটাগোনিয়া কোন রাজ্য থেকে খাদি ডেনিম ফ্যাব্রিক ব্যবহার করতে চলেছে? প্যাটাগোনিয়া ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ব্র্যান্ডেড ব্র্যান্ড, যেটা দ্যাট ইজ ওয়ান অফ দ্য লিডিং ফ্যাশন ব্র্যান্ড, এবং সেটা কার কাছ থেকে নিতে চলেছে? নিচে যে স্টেট গুলোর নাম রয়েছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, গুজরাট এবং বিহার। লেট মি টেল ইউ দিস ফোর আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য খাদি। হোয়াট ইজ কল্ড খাদি? খাদি হচ্ছে খদ্দর। খদ্দর মানে যেটা একদম কাঁচা সুতো থেকে উৎপন্ন যে বস্তুটা, তাকে বলে খাদ্দর। এবং এখানকার যে উত্তরটা সেটা কি হবে? আমরা জানি ওয়েস্ট বেঙ্গলেও যে খাদি শিল্পীটা রয়েছে, দ্যাট ইজ আন্ডার দ্য খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড, দ্যাট ইজ এ স্ট্যাচুটারি বডি এস্টাবলিশড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট নিজস্ব একটা স্ট্যাচুটারি বডি মানে যেটা আইনের মাধ্যমে যে গ্রুপ যেটাকে তৈরি করা হয়। কনস্টিটিউশনাল বডি হয় আর স্ট্যাচুটারি বডি হয়। কনস্টিটিউশনাল বডি কোনটা? যেমন পিএসসি সার্ভিস, দ্যাট ইজ এ কনস্টিটিউশনাল সার্ভিস বডি, মানে যেটা কনস্টিটিউশন যার প্রভিশন দেয়। কিন্তু পরবর্তীতে যে সমস্ত সংস্থাগুলোকে আইনের মাধ্যমে প্রবেশ করিয়ে আইনের মাধ্যমে তাকে একটা আইন যোগ্যতা দিয়ে তার লিগালিটি দিয়ে তাকে তৈরি করা হয়, দ্যাট ইজ বিন কল দ্য কনস্টিটিউশনাল বডি বা দ্যাট ইজ কল স্ট্যাচুটারি বডি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আইনের মাধ্যমে এই খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ডকে তৈরি করা হয়েছিল। তো এটা খুব ইম্পর্টেন্ট, রাইট? এবং এরপরে আরো এখানটা যেটা দেখবো সেটা হচ্ছে ওড়িশার ক্ষেত্রেও যেরকম ওড়িশার ক্ষেত্রে তন্তুজের একটা পার্ট রয়েছে যেটা ওড়িশা থেকে পাওয়া যায়, এবং ইম্পর্টেন্ট ইক্কত শাড়ি খাদির একটা, ইক্কত না, যেটাকে বলে কোটকি, ইক্কত না, ইক্কত ইজ এ সিল্ক, বাট কোটকি হচ্ছে একটা খাদিরই রূপ। এবং এছাড়াও বিহার রয়েছে, বিহারে গামছা বা এই জাতীয় জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি খাদির এই যে ভাবনাটা সেটা কোথা থেকে এসছে? বেসিক্যালি খাদি খদ্দর থেকে এসে। খদ্দর জিনিসটা কি? যেটা হাতে বোনা যেটা বললাম কটন, সেটা হচ্ছে খাদির শুরু। কার দ্বারা প্রমোট হয়েছিল? মহাত্মা গান্ধী। যখন আমাদের ওই সমস্ত গানগুলো মনে আছে না আমাদের, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই, মানে কি মায়ের দেওয়া মোটা কাপড় মানে কি? মোটা কাপড় মানে হুইচ ইজ ভেরি মাচ দেশি বা দেশি, রাইট? যেটা একদম দেশীয় উপায়ে তৈরি, দেশীয় ভাবে তৈরি করে দেশীয় জিনিসপত্রের মধ্যে দিয়ে যেটা হয়, সেটাই ইজ বিন কল্ড দ্য ভেরি ভেরি ইন্ডিজিনিয়াস। তো খাদি হচ্ছে সেরকম একটি জিনিস। তো এই প্রশ্নটার উত্তর কি হবে? দ্যাট ইজ গোয়িং টু বি দ্য অপশন সি, গুজরাট ইজ দ্য রাইট অপশন। হিয়ার সি ইজ দ্য রাইট অপশন, ওয়্যার ইট ইজ বিন কল্ড দ্য গুজরাটের যে খাদি, সেই খাদি হ্যান্ডক্রাফটেড খাদি, সেটা প্যাটাগোনিয়া ডেনিম অ্যাপারেল বা ডেনিম জিন্সের জন্য প্যাটাগোনিয়া যারা তারা হচ্ছে দে আর গোয়িং টু টেক ইট, এবং ফর দ্যাট 1.08 crore, প্রায় 30,000 মিটার খাদি ডেনিম তারা ওখানে পাঠাচ্ছে ইউএসএ, এবং সেখান থেকে তারা তৈরি করার কথা বলছে। নেক্সট কোয়েশ্চনে যাব। জাতিসংঘের মূলধন উন্নয়ন তহবিল ইউএনসিডিএফ যাকে বলে, কোন রাজ্যে মহিলাদের ক্ষমতায়নের জন্য মিশন শক্তি লিভিং ল্যাব চালু করবে? ইম্পর্টেন্ট ওয়ান বলেছে যে উইমেন এম্পাওয়ারমেন্ট, which of the lesson, like the name is of the mission is Mission Shakti Living Lab, that is going to help the women to by empowering them financially. United Nations Capital Development Fund কাদেরকে দ্বারা, মানে কোন রাজ্যে এটাকে চালু করছে? পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম না ঝাড়খণ্ড? তো বেসিক্যালি লাকিলি ওড়িশা ইজ দ্য রাইট অপশন, বিকজ ওড়িশা এটা পেয়েছে। তাদের মধ্যে বিভিন্ন যে সেলফ হেল্প গ্রুপগুলো রয়েছে, উইমেন সেলফ হেল্প গ্রুপ, তাদের যে ফিনান্সিয়াল হেল্প, এবং দ্যাট ইজ গোয়িং টু হেল্প দেম ইন দ্য হাউস হোল্ড, ইভেন তাদের যে যাতে তারা জীবনে আরো ভালো তাদের যে জীবন নির্বাহের যে সমস্ত ফ্যাক্টরস গুলো, সেভিংস গুলো, সেইগুলোর উপরে কাজ করতে পারে, এবং সেইগুলো দিয়ে শক্তি মিশনের আন্ডারে তারা কি করতে পারবে? বেসিক্যালি যদি মিশন শক্তির কথা বলি, মিশন শক্তি ইজ লঞ্চড ইন 2001 থেকে রয়েছে। তারপর থেকে এই ইনিশিয়েটিভটি কন্টিনিউ করেছে, এবং প্রায় 3,000 থেকে 15,000 টাকা ইনকাম বাড়িয়ে চলেছে টু দ্য সেলফ হেল্প গ্রুপে যে সমস্ত মহিলারা থাকে তাদের জন্য। ইম্পর্টেন্ট টেক অ্যাওয়ে টু অল দ্য ফ্রম অল দিস থিংস আর যে এখানে ইউনাইটেড ক্যাপিটাল যে ডেভেলপমেন্ট ফান্ড দ্যাট ইজ বিন ফাউন্ডেড ইন 1966, এবং এরপরে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস, সেখানে এর হেডকোয়ার্টার, অ্যান্ড দে হ্যাভ বিন
ডান দিস থিং মিশন শক্তি লিভিং ল্যাব, ঠিক আছে। কলকাতা কোন দিন বিজয় উৎসব পালন করে? বিজয় উৎসব কি? প্রথমত 12 ডিসেম্বর, 13 ডিসেম্বর, 3 ডিসেম্বর, 16 ডিসেম্বর। কলকাতা সেলিব্রেটেড দ্য বিজয় উৎসব, বিজয় দিবস অন হুইচ ডে? দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট। নাও বেসিক্যালি আমি একবার চেষ্টা করব যে প্রত্যেকটা দিন এখানে যেগুলো রয়েছে সেইগুলোর না এগুলো বলে সময় নষ্ট করবো না আজকে, বিকজ দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট। 12 ডিসেম্বর, 13 অলরেডি আমরা বলেছি। তো what is going to the right option for that? The D is the right option. Why বিজয় উৎসব? 1971 সালটা বলতেই তোমাদের মনে পড়ে গেছে, ভারত এবং পাকিস্তানের যে ওয়ার হয়েছিল, তো সেখানে 50 ইয়ার্স অফ মানে ভারতের ভিক্টরি কারণে এইখানটায় এই উৎসবকে নামকরণ করা হয় বিজয় উৎসব। ইন্ডো পাকিস্তান ওয়ার যখন 1971-এ হয়, সেখানটায় সেটা December 3-তে শুরু হয়েছিল, December 3-তে শুরু হয়েছিল, এবং দেন ইট হ্যাজ বিন লাইক আলটিমেটলি দ্য পাকিস্তান হ্যাজ টু সারেন্ডার টু ইন্ডিয়া, অ্যান্ড সেই সময় জেনারেল এ খান নিয়াজি পাকিস্তানি ফোর্সেস থেকে তিনি তার 93 ট্রুপ নিয়ে they had surrendered unconditionally to the allied forces consisting of the Indian army and the মুক্তি বাহিনী। মুক্তি বাহিনীর হাতে পাকিস্তানি জেনারেলের সম্পূর্ণভাবে এখানটায় তাকে হচ্ছে সারেন্ডার করার যে উৎসব, দ্যাট ইজ কল্ড বিজয় উৎসব, তখন থেকে পালিত হচ্ছে। এবং বেসিক্যালি এটার আরেকটা নাম আছে স্বর্ণিম বিজয় পর্ব বলেও এটাকে বলা হয় কোথাও কোথাও, অ্যান্ড দ্যাট ইজ অলসো অ্যাট ইন্ডিয়া গেট লঞ্চ ইন, এটা মানে আমাদের যে দিল্লিতে যে ইন্ডিয়া গেট আছে সেখানকার যে আর্ম ফোর্স তারা এরা মিলিত হয়ে এটাকে পালন করে। নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আত্মনির্ভর ভারত রোজগার যোজনায় পশ্চিমবঙ্গের স্থান কত? ঠিক আছে, আত্মনির্ভর ভারত যোজনায় রোজগারে ভারত পশ্চিমবঙ্গের স্থান কত? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, না নান অফ দ্য অ্যাবভ? এন্ড দ্য রাইট অপশন ইজ নান অফ দ্য অ্যাবভ, বিকজ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ স্কোরড 11th তম পজিশন। আত্মনির্ভর ভারত রোজগার যোজনা সেটা কি? দ্যাট হ্যাজ বিন আত্মনির্ভর ভারত রোজগার যোজনা দ্বারাই লঞ্চ হয়েছিল, এবং দ্য এমপ্লয়মেন্ট জেনারেশন অফ ইন দ্য এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন রেজিস্টার করেছিল ইন দ্য এস্টাবলিশমেন্ট ডিউরিং COVID-19 ফ্রম দ্য পিরিয়ড অফ 1st অক্টোবর 2020 থেকে March 31st 2022 এই পুরো এস্টাবলিশমেন্টে যে স্কিমটা দেখা হয়েছে যে কতজন লোক হয়েছে, সেই হিসেবে যারা ফার্স্ট পজিশনে রয়েছে হু আর দে? একদম ফার্স্ট পজিশনে মহারাষ্ট্র হ্যাজ বিন টপড। মহারাষ্ট্র ইজ দ্য টপার। দেন সেকেন্ড রয়েছে হচ্ছে তামিলনাড়ু। যদি কোনো প্রশ্ন আসে তোমাদের এইগুলো মনে রাখতে হবে। অ্যান্ড দেন গুজরাট, আই গেস, ইয়া গুজরাট। অ্যান্ড হোয়াট ইজ দ্য নাম্বার অফ ওয়েস্ট বেঙ্গল? 11th। ঠিক। নাও ভারতের ইভি নিবন্ধন, ইভি কি? যেটাকে বলে ইলেকট্রিক ভেহিকলস। ইভি নিবন্ধনে রাজ্যের কোনটি শীর্ষে রয়েছে? ভারতে কোনটা রয়েছে সব থেকে শীর্ষে? ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, উত্তরপ্রদেশ না মহারাষ্ট্র? তো বেসিক্যালি পাওয়ার ডেভেলপমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা ইভির জন্য পলিসি করেছে 2021 সালে। 2021 সালে পলিসি করা আছে। ফর দ্যাট দে আর গোয়িং টু এইম দ্য পজিশন of the state as the sustainable transportation. দেখো ওয়েস্ট বেঙ্গল সাস্টেনেবল ট্রান্সপোর্টেশনের জন্য কাজ বলেছে। the policy will remain in the force for 5 years and for the notification of the official gazette. এবং তারপরে এই নিউ পলিসি অনুযায়ী পশ্চিমবঙ্গ প্ল্যান করেছে যে 1 লাখের ওপর চার্জিং স্টেশন তৈরি করবে in that time frame, and they are going to do it on under the manufacturing of electrical vehicles, যেটা হচ্ছে ফার্স্টার অ্যাডাপশন, যাকে ফেম বলা হয়। ফেম 2 এর আন্ডারে এটা করার জন্য কথা বলা হয়েছে। এবং স্টেটের যে লেটেস্ট ইভি পলিসি আছে that is going to also deal with the other aspect of the electric mobility spectrum. আর এখানটায় যদি বলি who has been top, the right option is option C, উত্তরপ্রদেশ এখানে টপ করেছে। এবং এখানটায় প্রায় 8,70,144টি বা 141টি এরকম একটা নাম্বার, মানে 8,70,000 ডেফিনেটলি এই সংখ্যক রেজিস্টার্ড ইলেকট্রনিক্স মানে ইলেকট্রিক ভেহিকলস ইন্ডিয়াতে রাজ্যসভার মাধ্যমে, মানে যেটা হচ্ছে উইন্টার সেশনে যেটা বলা হয়েছিল তার মাধ্যমে, তার মধ্যে দিয়ে ইউপি সব থেকে বেশি, মানে প্রায় 2 লাখের ওপর, মানে 2.5 লাখের ওপরে সংখ্যক ইভি কে রেজিস্টার করিয়েছে। এবং ইউপির পরে দিল্লি সেকেন্ড, কর্ণাটকা থার্ড পজিশনে রয়েছে, এবং মহারাষ্ট্রও রয়েছে বিহারের পরে 5th পজিশনে। বিহার ইজ দ্য 4th পজিশন। এবার 2021 সালের 21শে ডিসেম্বর হাওড়া সেতু নীল হয়ে যায়। এর কারণ কি? নীল মানে নীল কালারের হয়ে যায়। On December 11th, 2021, the Howrah Setu, Howrah Bridge went blue. What was the reason for that?
Basically, that date for 11th of 2021 is been called the UNICEF Day. ইউনিসেফ ডে এর প্রাককালে বেসিক্যালি সমস্ত এই দিনটাকে উদযাপন করার জন্য হাওড়া সেতু শুধু নয়, তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন মনুমেন্টস গুলো, যদি মনুমেন্টস গুলোর মধ্যে কি কি জায়গা রয়েছে, যেমন হচ্ছে কুতুব মিনার, তারপরে যেগুলো মেন জায়গা যেখানটা হচ্ছে এগুলো এডুকেশনাল, নিউট্রিশন, এরকম বহু জায়গা ভারতবর্ষে, সেইগুলোকে এরকম করে কালার করে চেঞ্জ করা হয় এবং সুন্দর করে সেটাকে এমিং করে ইউনিসেফের কাজ কি, সিগনিফিকেন্স কি এই দিনটাতে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্লে আ সিগনিফিকেন্ট রোল ইন রেজিং দ্য অ্যাওয়ারনেস অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন, বাচ্চাদেরকে রাখার জন্য। সো দ্যাট ইজ ইউনিসেফ ডে। অ্যান্ড ওয়ার্ল্ড চিলড্রেন ডের কথা যদি বলি, আমরা জানি it's probably on 5th World Teachers Day, that is on the 5th of October, ঠিক আছে। আর হচ্ছে and November of 20th প্রথমে ছিল, আর এখন 14ই নভেম্বর আমরা জানি, 14th November, that has been also made by like প্রথমে ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমরা জানি নেহেরু জন্মদিন পালন করা হয় এবং পরবর্তীতে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে হিসেবে পালিত হচ্ছে 14th of November। বিজয় দিবস হচ্ছে, আমরা একটু আগেই পড়লাম যে কিভাবে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ জয়ের পরে বিজয় দিবস কন্টিনিউশনে রাখা হয়েছে, দ্যাট ইজ অল দ্য ডিটেলিংস। হারনা সান্ধু ভারত থেকে কত নাম্বার মিস ইউনিভার্স ড্যাশ নাম্বার, হারনা সান্ধু ইজ দ্য মিস ইউনিভার্স ফ্রম ইন্ডিয়া, which number, 3rd, 4th, 5th, 6th, if you remember, you know she is the 3rd one, right? 3rd কেন? First হচ্ছে সুস্মিতা সেন, she is from Bengal, then Lara Datta, and Harnaz is the 3rd, ঠিক। নেক্সট কোয়েশ্চেনে যাব। ভারতীয় গণিতবিদ নীনা গুপ্তা উন্নয়নশীল দেশগুলির তরুণ গণিতবিদদের জন্য 2021-এর DST ICTP IMU রামানুজন পুরস্কার পেয়েছেন, যেখানটায় তিনি অ্যাফিন বীজগণিতের জ্যামিতি এবং যাতায়াতমূলক, যাকে বলা হয় কিউমুলেটিভ অ্যালজেব্রা, ঠিক আছে, সেই কাজের জন্য। তিনি কোথাকার বাসিন্দা বা কোথা থেকে পেয়েছেন? কর্ণাটকা, তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ। তো যদি ইংলিশে কোশ্চেনটা বলি তাহলে পরে ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান নীনা গুপ্তা হ্যাজ রিসিভড 2021 DST ICTP IMU Ramanujan Prize for young mathematician from developing countries for her outstanding work in affine algebra, algebraic geometry, and cumulative algebra is from which state? কর্ণাটকা, তামিলনাড়ু, কেরালা না ওয়েস্ট বেঙ্গল? আর আমরা জানি ম্যাথমেটিক্স মানে সাউথ ইন্ডিয়া থেকে কেউ না কেউ হবেন, কিন্তু উই আর ভেরি লাকি, শি ইজ ফ্রম ওয়েস্ট বেঙ্গল। রাইট অপশন ইজ অপশন ডি, পশ্চিমবঙ্গ। এবং এখানে হচ্ছে নীনা গুপ্তার যে জার্নি, সেটা বেসিক্যালি শুরু হয়েছিল বেথুন কলেজ কলকাতা থেকে 2006। নীনা গুপ্তা তার পোস্ট গ্রাজুয়েশন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন থেকে করেন এবং তারপরে প্রফেসর গুপ্তা তিনি ফিলোসফিতে মানে তিনি অ্যালজেব্রিক জিওমেট্রিতে ফিলোসফি করেন এবং 2014 সালে তিনি তার ফার্স্ট রিসার্চ পেপার এই জারিস্কি ক্যান্সেলেশন প্রবলেমের উপর তিনি সাবমিট করেন এবং এই পেপার তাকে অ্যাওয়ার্ড দেওয়ায় এবং দ্যাট ইজ বিন গিভেন হার দ্য ওয়াইডলি রেকগনিশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। ইন্টারন্যাশনাল একটা যত ম্যাথমেটিশিয়ানস আছে তাদের কাছ থেকে তিনি ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইন 2014 এবং 2019-এও তিনি শান্তিস্বরূপ ভাটনাগর প্রাইজ পান at the age of 35, and she has successfully solved 70 years old mathematical puzzle of Zariski cancellation problem. Ramanujan Prize এর কথা যদি বলা হয়, ম্যাথমেটিক্স এর নোবেল বা ম্যাথমেটিক্স এর অস্কার বলা যেতে পারে, মানে the bestest award is been given to the field of the mathematics is this. So yes, that was the class for today, and that is the end of 2021 important current affairs from West Bengal and West Bengal related examination. That's for today, and we will see you again. And please do watch all the videos related to West Bengal এবং সেখানে কমেন্ট করো, তোমরা ভালো করে পড়াশোনা করো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। বাই বাই, টেক কেয়ার।